ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আমরা অনেক কিছুই শুনি, তাই না? কিন্তু আজকে আমরা একটা নির্দিষ্ট ভাষ্য বা ন্যারেটিভকে একটু খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব যে এর মাধ্যমে ঠিক কোন ছবিটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এই ভাষ্যটা শুরুই হচ্ছে একটা বেশ অন্যরকম কথা দিয়ে। বলা হচ্ছে যে এই যুদ্ধে আসলে কেউই পুরোপুরি জিততে পারেনি, আর তাদের কোনো লক্ষ্যই নাকি পূরণ হয়নি। মানে শুরুতেই একটা এমন সুর যে জয়টা আসলে একটা বিভ্রম মাত্র। তো চলুন তাহলে গভীরে যাওয়া যাক। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা 6টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কি বলা হচ্ছে, তারপর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে এর কি প্রভাব পড়ছে, ইরানের ভেতরের পরিস্থিতি, ট্রাম্পের কৌশল, ইউরোপের প্রতিক্রিয়া, আর সবশেষে এই যে জেতার পরস্পর বিরোধী দাবিগুলো, সেগুলো নিয়েও কথা হবে। আচ্ছা, তাহলে প্রথমেই শুরু করা যাক একেবারে সরাসরি সামরিক দিকটা দিয়ে। এই ভাষ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে এর কিছু দুর্বলতার কথা। এখানে মূল অভিযোগটা হল রাশিয়া নাকি ইরানকে বেশ কিছু সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, আর সেই কারণেই নাকি ইরানের মিসাইলগুলো এত নিখুঁতভাবে তাদের টার্গেটে গিয়ে আঘাত হানছে। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? এই ভাষ্য বলছে, ঠিক আছে, যদি ধরেও নেওয়া হয় যে গোয়েন্দা তথ্য ফাঁস হচ্ছে, তাহলেও এটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা বিরাট ব্যর্থতা। ভাষ্যটিতে এই সিস্টেমকে সোজা সাপটা ভঙ্গারি বলে উল্লেখ করা হয়েছে। সামরিক দিক তো গেল, এবার চলুন দেখি অর্থনীতির ওপর এর কি প্রভাব পড়ছে। এই ভাষ্য অনুযায়ী এই সংঘাতটা সংযুক্ত আরব আমিরাতের মতো বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোকে কিভাবে নাড়িয়ে দিচ্ছে। এখানে একটা বেশ বড়সড় তথ্য দেয়া হচ্ছে। দাবি করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট আর কনস্ট্রাকশন ব্যবসা নাকি প্রায় 40%, মানে বলতে গেলে একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এই ভাষ্য অনুযায়ী প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ তাদের চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। সংখ্যাটা একবার ভাবুন তো। এবার চলুন নজর ফেরাই ইরানের ভেতরের পরিস্থিতির দিকে। এই ভাষ্য অনুযায়ী সেখানে একদিকে যেমন একটা জাতীয়তাবাদী ঐক্য তৈরি হয়েছে, তেমনি দেশের ভেতরে গুপ্তচরবৃত্তির একটা হুমকিও কাজ করছে। এই ভাষ্যে মূল দাবিটা হল ইরানের ভেতরে একটা বিশাল দেশপ্রেমের জোয়ার এসেছে। বলা হচ্ছে প্রায় ১,২০,০০,০০০ মানুষ নাকি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নাম লিখিয়েছে। কিন্তু একই সাথে দেশের ভেতরে একটা বিপদের কথাও বলা হচ্ছে। দাবি করা হয়েছে যে ইরান এমন কিছু দেশীয় গুপ্তচরকে ধরে ফেলেছে, যারা নাকি টাকা আর ইউরোপীয় জীবনযাত্রার লোভে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শত্রুপক্ষকে তথ্য পাচার করছিল। এই ভাষ্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ আর তার বিভিন্ন নীতির সমালোচনা। ভাষ্যকার বারবার ট্রাম্পের কথা আর কাজের মধ্যে যে ফারাক, সেই বৈপরীত্যগুলো তুলে ধরেছেন। যেমন বলা হচ্ছে, একদিকে তিনি কুর্দিদের অস্ত্র দিয়েছেন, আবার তারাই যখন সরে দাঁড়িয়েছে তখন তাদেরকেই বিশ্বাসঘাতক বলছেন। দেখুন কুর্দি যোদ্ধাদের নিয়ে ট্রাম্পের কৌশলটা কিভাবে ব্যর্থ হয়েছিল। এই ভাষ্যে সেটাকে ঠিক এইভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে। প্রথমে অস্ত্র দেওয়া, তারপর যুদ্ধে উৎসাহিত করা, এবং শেষে তারাই হয়ে গেল বিশ্বাসঘাতক। এই ভাষ্যটা তৎকালীন কূটনীতির অবস্থাকে প্রস্তরযুগের কূটনীতি বলে একরকম ব্যঙ্গ করছে। একদিকে নাকি বাচ্চাদের মতো কাগজে চিরকুট চালাচালি হচ্ছে, আর অন্যদিকে ইরানকে বোমা মেরে প্রস্তরযুগে পাঠিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, তাই না, যে আমেরিকার এই ধরনের অদ্ভুত কৌশলের প্রতি বাকি বিশ্বের প্রতিক্রিয়াটা ঠিক কী ছিল। তো চলুন এবার দেখা যাক আন্তর্জাতিক মহল, বিশেষ করে ইউরোপ, এই পুরো পরিস্থিতি নিয়ে কি ভাবছিল বা কি করছিল, যেমনটাই ভাষ্যে দাবি করা হচ্ছে। ভাষ্যকারের দাবি, ইউরোপীয় ইউনিয়ন নাকি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে একটা কড়া সতর্ক বার্তা পাঠিয়েছিল। তার মতে এমন ঘটনা নাকি তিনি তার কর্মজীবনে এর আগে কখনো দেখেননি। এরপর ভাষ্যটি আরও দাবি করে যে ট্রাম্প নাকি প্রকাশ্যে মিত্রদের থেকে সাহায্য না পাওয়ায় একরকম অভিযোগ করছিলেন। আর এর থেকেই একটা ধারণা তৈরি হয় যে আমেরিকা বোধহয় আন্তর্জাতিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছিল। আর সবশেষে চলুন দেখি তথ্যের লড়াইটা নিয়ে কি বলা হচ্ছে, মানে ইনফরমেশন ওয়ার।
এই ভাষ্য অনুযায়ী এখানে কে জিতছে বা হারছে সেই দাবিগুলো বাস্তবতার সাথে একেবারেই মিলছে না। এই স্লাইডটা কিন্তু মূল দ্বন্দ্বটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। একদিকে মার্কিন সামরিক সাফল্যের বড় বড় দাবি, যেমন প্রতিরক্ষা শিল্পের 85% ধ্বংস করে দেওয়া হয়েছে, আর অন্যদিকে এই ভাষ্যের সোজা পাল্টা প্রশ্ন, তাহলে ওরা এখনও লড়ছে কিভাবে, বা যদি নৌবাহিনী ধ্বংসই করে দেয়া হয় তাহলে হরমুজ প্রণালী খোলার জন্য অনুরোধ কেন করতে হচ্ছে? তবে আমেরিকার বিজয়ের দাবিকে প্রশ্নবিদ্ধ করলেও এই ভাষ্য কিন্তু এটাও স্বীকার করছে যে ইরানেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে দেখুন, সামরিক কর্মকর্তা, ছাত্রছাত্রী আর শিক্ষকদের মধ্যে হতাহতের কিছু নির্দিষ্ট সংখ্যাও তুলে ধরা হয়েছে। মার্কিন সাফল্যের প্রচারণার ঠিক উল্টো দিকে বক্তা এখানে আমেরিকান সৈন্যদের পরাজয়ের একটা ছবি আঁকছেন। দাবি করা হচ্ছে সৈন্যরা নাকি এতটাই তাড়াহুড়োয় পালাচ্ছে যে তাদের জিনিসপত্র, এমনকি নিজেদের আইডি কার্ড পর্যন্ত ফেলেই চলে যাচ্ছে। সব মিলিয়ে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন বলা হচ্ছে যে সম্পূর্ণ বিজয় একটা ভ্রম আর মাঠের বাস্তবতা নিয়ে এত বিতর্ক, তখন আসলে কে জিতছে বা হারছে সেই গল্পটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে? হতে পারে এই তথ্যের লড়াইটাই এখানে আসল যুদ্ধক্ষেত্র।